আসসালামু আলাইকুম। রিসেন্টলি বাংলাদেশের মার্কেটে একটা ফোন নিয়ে বেশ হাইপ হচ্ছে, সেটা হচ্ছে Honor 600 সিরিজ। বিশেষ করে এর বেস ভেরিয়েন্ট Honor 600 নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে। এই ফোনটার অফিসিয়াল প্রাইস নির্ধারণ করা হয়েছে ৳৬৫,০০০। অনেক টেক ইউটিউবার এই ফোনটাকে মিড রেঞ্জ কিং বলতেছে, কেউ আবার বলতেছে এটা হচ্ছে বাজেটের মধ্যে সেরা ডিল, কেউ আবার বলতেছে ফ্ল্যাগশিপ কিলার। কিন্তু কথা হচ্ছে ভাই, ৳৬৫,০০০ আসলেই কি এই ফোনটা বাজেটে বেস্ট ফোন হতে পারে? বা ৳৬৫,০০০ আসলেই কি এই ফোনটা অনেক ভালো স্পেক অফার করতেছে? আপনারা যারা রিসেন্টলি এই ফোনটা কেনার কথা ভাবছেন তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা বানালাম। আজকের এই ভিডিওটিতে আমরা Honor 600 নিয়ে আলোচনা করব। এই ফোনটার ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব এবং ৳৬৫,০০০ এই ফোনটা আসলেই ৳৬৫,০০০ যোগ্য কিনা সেটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি এই বাজেটের আশেপাশে আপনারা এই সেম স্পেক বা এর থেকে ভালো স্পেক কোন ফোনগুলো দিচ্ছে সেই ফোনগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আশা করি এই ভিডিওটি দেখলে Honor 600 কেনার ব্যাপারে আপনারা একটা ভালো ডিসিশন যেতে পারবেন। সো প্রথমে যদি Honor 600 এর স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটায় ডিসপ্লে হিসেবে 6.57 ইঞ্চির একটা HD প্লাস কম্প্যাক্ট ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা অবশ্যই অ্যামোলেড প্যানেল। এবং এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু ভালো। এই ফোনটার যতগুলো ভালো দিক আমি দেখছি, এর মধ্যে সবথেকে ভালো দিকটা আমার কাছে মনে হয়েছে এর ডিসপ্লে কোয়ালিটি, অর্থাৎ খুবই ন্যারো বেজেল একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং ডিসপ্লের কালার কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু অনেক সুন্দর। মানে আপনার হাতে নিলে অবশ্যই এটাকে একটা ফ্ল্যাগশিপ টাইপের ডিসপ্লে মনে হবে নিঃসন্দেহে। এবং এর ডিজাইন নিয়ে যদি কথা বলি, তাহলে এটা iPhone 17 Pro Maxকে সম্পূর্ণ কপি করার চেষ্টা করছে, যে ব্যাপারটা আসলে আমার কাছে ভালো লাগেনি। কারণ অন্যান্য যারা নর্মাল ব্র্যান্ড আছে, টেকনোর মতো বা আইটেলের মতো ব্র্যান্ড, তারা আসলে এই ব্যাপারটাকে কপি করলে মানায়। বাট অনারের মতো ব্র্যান্ড যখন আসলে অন্য কোনো একটা কোম্পানিকে, স্পেসিফিক্যালি আইফোনকে যখন আসলে মানে কপি করবে ডিজাইন ল্যাঙ্গুয়েজে, সেক্ষেত্রে আসলে এই বিষয়টাকে অনেকে চিপ হিসাবে নেয় এবং অনেক অডিয়েন্সই আছে বা যারা কনজিউমার আছে তারা কিন্তু ব্যাপারটাকে খুব বেশি ভালোভাবে নেবে না। যাক, এই ফোনটা হুবহু মানে আসলে iPhone 17 Pro Maxকে আসলে কপি করার চেষ্টা করা হয়েছে। বাটন প্লেসমেন্ট থেকে শুরু করে ডিজাইন, ফ্রেম থেকে শুরু করে সব কিছুর স্টাইল কিছুটা আসলে iPhone 17 Pro Maxের মতো আসলে করা হয়েছে। সো ডিজাইনের দিক থেকে ফোনটা অনেক শক্তপোক্ত বা ভালো হলেও আমার কাছে স্পেশালি আসলে কোনোভাবে ভালো মনে হয়নি। অনারের যে নিজস্ব ডিজাইন ল্যাঙ্গুয়েজ আছে, সেই ডিজাইন ল্যাঙ্গুয়েজটা রাখলে সব থেকে বেটার হতো। পাশাপাশি এই ফোনটা এসওসি হিসাবে কিন্তু স্ন্যাপড্রাগনের 7 Gen 4 এর মতো একটা আপার মিড রেঞ্জের চিপসেট ইউজ করা হয়েছে। অর্থাৎ আপনারা ৳৬৫,০০০ বাজেটে কিন্তু স্ন্যাপড্রাগন 7 Gen 4 এর মতো একটা চিপসেট পাচ্ছেন। এখানে কোম্পানি ক্লেম করতেছে ভাই চিপসেটের দাম অনেক বেশি বা স্মার্টফোনের পার্টসের দাম অনেক বেশি হয়ে গেছে, যার কারণে আসলে আমাদের এইরকম প্রসেসর দেওয়া লাগতেছে। বাট কথা হলো ভাই, আপনি যখন ৳৬৫,০০০ অর্থাৎ ৳১,৫,০০,০০০ বেশি বাজেট স্পেন্ড করে ফেলবেন, তখন আপনি স্বাভাবিকভাবে কি স্ন্যাপড্রাগন 7 সিরিজের আসলে চিপসেট ইউজ করবেন বা আপনার কাছে কি এটা ইউজ করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে হবে? এছাড়া এই ফোনটাকে আসলে মেইনলি মানে যে কারণে প্রচার করা হচ্ছে সেটা হচ্ছে যে ক্যামেরা কিং। এই বেস ভেরিয়েন্টটায় অর্থাৎ Honor 600 এর পেছনের দিকে 2টা ক্যামেরা ইউজ করা হয়েছে। একটা হচ্ছে 200 মেগাপিক্সেলের মেন সেন্সর, পাশাপাশি আরেকটা হচ্ছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। এই ফোনটাতে কোনো ধরনের কোনো টেলিফটো লেন্স ইউজ করা হয়নি। ভাই, আপনি $1,50,000 বেশি অর্থাৎ প্রায় $1,00,000 কাছাকাছি বাজেট স্পেন্ড করতেছেন, কিন্তু এখানে আপনি কোনো ধরনের কোনো টেলিফটো লেন্স পাচ্ছেন না, যেটা আসলে এখন খুবই জরুরি। এখন বর্তমানে আলট্রা ওয়াইডে খুব কম মানুষই ছবি তুলে, তার থেকে বেশি ছবি তুলে টেলিফটো লেন্স ইউজ করে, কিন্তু এই বেস ভেরিয়েন্টে আপনি টেলিফটো লেন্স পাচ্ছেন না। টেলিফটো লেন্সের জন্য আপনাকে কিন্তু Honor 600 Pro নিতে হবে, যেটার প্রাইস $1,00,000। মানে একটা চিপসেট আপগ্রেড করা হয়েছে আর শুধুমাত্র ক্যামেরার একটা লেন্স, টেলিফটো লেন্স অ্যাড করা হয়েছে, যে কারণে এর প্রাইস কিন্তু আরও $40,000 মতো আসলে বেড়ে গিয়েছে। সো আপনি এই বেস ভ্যারিয়েন্টটাই কিন্তু একটা টেলিফটো লেন্সও মানে পাচ্ছেন না। এবার যদি এই ফোনের মানে মেন আলোচনাটা করি, যে আসলে এর যেহেতু এর ক্যামেরা ফোন হিসেবে এটাকে প্রচার করা হচ্ছে, এর ফোনের ক্যামেরাটা কেমন? আমি অনেকগুলো রিভিউ দেখলাম, অনেকগুলো ইউটিউবারের ভিডিও দেখলাম, তারা বলছে আসলে এর ক্যামেরা মোটামুটি ভালো বা অ্যাভারেজ কোয়ালিটির। আসলে এটাকে ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা কোনোভাবেই বলা যাবে না। বিশেষ করে এর ছবিগুলো যদি আপনারা দেখেন, তাহলে ছবিগুলো ওভার কন্ট্রাস্টি হয়ে যাচ্ছে, অর্থাৎ ছবিগুলো একটু বেশি কালো হয়ে যাচ্ছে, চুলগুলো একটু বেশি কালো দেখাচ্ছে বা কালো কালারকে একটু বেশি কালো দেখাচ্ছে, যার কারণে মানে বেস্ট আউটপুটটা আসলে মানে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি আপনারা যারা আসলে ভিডিওগ্রাফি করতে চান, বিশেষ করে আপনি যখন $৭০,০০০ দিয়ে একটা ফোন কিনবেন, সেই ফোনটায় আপনি যখন ভিডিওগ্রাফি করার কথা ভাববেন, তখন আপনি চাবেন যে ফোনে অবশ্যই 4K 60 FPS ভিডিও করা যাক।
কিন্তু এসওসি লিমিটেশনের কারণে মানে প্রসেসরের কারণে কোম্পানি এখানে 4K 30 FPS পর্যন্ত কিন্তু ভিডিও করার সুবিধা দিছে। অর্থাৎ আপনি এখানে 4K 60 FPS ভিডিও করার সুবিধা পাচ্ছেন না, যেখানে আসলে বর্তমান যুগে মানুষ 8K দিয়ে ভিডিও করার মানে করতেছে স্মার্টফোন দিয়ে, সেখানে আপনি অনলি 4K 30 FPS দিয়ে ভিডিও করতে পারবেন। এর পেছনে এবং সামনের দুইটা ক্যামেরা দিয়ে আপনার 4K 60 FPS এর মানে কোনো অপশন নাই। বাট আমার এই মুহূর্তে যে ফোনটা দিয়ে আমি রেকর্ড করতেছি ভিডিও, এটা হচ্ছে স্যামসাংয়ের S23। এই ফোনটার বর্তমানে ইউজড মার্কেটে প্রাইস মাত্র 39,000 টাকা। এই ফোনে আপনি মেন সেন্সর পেয়ে যাবেন, আলট্রা ওয়াইড পেয়ে যাবেন, টেলিফটো লেন্স পেয়ে যাবেন এবং এর ভিডিওতে আপনি 8K পর্যন্ত কিন্তু সুবিধা পেয়ে যাবেন। সো এর থেকে হাফ দামে, অনারের থেকে হাফ দামে কিন্তু এই ডিভাইসটা দেখেন কত ভালো স্পেক অফার করতেছে। যেহেতু এটা আসলে একটা ফ্ল্যাগশিপ ফোন, আর অনার তো আসলে ফ্ল্যাগশিপ হিসেবে এটাকে প্রচার করতেছে না, বাট প্রাইস কিন্তু নিচ্ছে ভাই ফ্ল্যাগশিপ ফোনের মতো বা ফ্ল্যাগশিপ কিলার যে ডিভাইসগুলো আছে সেগুলোর মতো। এছাড়া ফোনটায় ব্যাটারি হিসেবে 7000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করা হয়েছে এবং 18 ওয়াটের আপনারা ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন। এখন কথা হচ্ছে ভাই, আপনি তো শুধুমাত্র ব্যাটারির জন্য এই ফোন কিনবেন না, বা আপনি তো শুধুমাত্র ডিসপ্লে অনেক সুন্দর দেখতে বা ফোনটা দেখতে সুন্দর, বিল্ড কোয়ালিটি অনেক ভালো, IP68, 69, 69K এর মতো মানে এখানে প্রোটেকশন ইউজ করা হচ্ছে, এই জন্য তো কিনবেন না। আপনি তো চাবেন এই ফোন থেকে মানে একটা ফ্ল্যাগশিপ গ্রেডের আউটপুট। আপনি যখন গেমিং করতে চাবেন, অনেক ভালো হেভি গেমিং করা ট্রাই করবেন, আপনার ফোন থেকে তো আপনি সেই আউটপুটটা পাবেন না। যদিও আপনার কাছে মনে হবে যে না আসলে মানে যারা রিভিউ করতেছে ইউটিউবাররা, তারা বলতেছে আসলে স্মুথলি পারফরমেন্স পাওয়া যাবে, 60 FPS-এ গেম খেলা যাবে বা ভালো পারফরমেন্স করা যাবে, বাট এইটা ডে বাই ডে কিন্তু এই পারফরমেন্সটা এরকম থাকবে না। এবং স্ন্যাপড্রাগন 7 সিরিজটা হচ্ছে মেইনলি আসলে মিড রেঞ্জ ক্যাটাগরি, যেখানে আসলে অন্যান্য ব্র্যান্ডগুলো 35,000 30,000 টাকার বাজেটে আপনার 7 সিরিজের হচ্ছে প্রসেসর অফার করতেছে। অনেক ফোন কোম্পানি আছে যেগুলো আনঅফিসিয়াল মার্কেটে, আপনি রেডমি টার্বো 4 প্রোর কথা যদি বলি, তাহলে কিন্তু এটাতে 8 সিরিজের স্ন্যাপড্রাগন 8 সিরিজের চিপসেট ইউজ করা হয়েছে, যেটা আপনি 35,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। সো ব্যাপার হচ্ছে আসলে এইখানে তো মানে বিষয়টা নিয়ে অবশ্যই আপনার ভাবতে হবে। এখন যদি ভাই এই ফোনের সিমিলার প্রাইস আসলে কোন ফোনগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে কথা বলি, তাহলে ইউজড মার্কেট আপনি কিন্তু এই বাজেট যদি দেন, তাহলে ভিভো X200 প্রোর মতো ফোন ইউজড মার্কেটে এর থেকে 2-1,000 টাকা মানে বেশি অ্যাড করে কিন্তু আপনি পেয়ে যাবেন। পাশাপাশি 70,000 টাকার আশেপাশে আপনি স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রার মতো একটা পাওয়ারফুল ডিভাইস পাবেন। পাশাপাশি এই প্রাইসে আপনি আরও 1,000 টাকা যোগ করলে আইফোন 14 প্রোর মতো একটা দারুণ ডিভাইস কিন্তু পেয়ে যাবেন, যেটা আসলে এক কথায় খুবই ভালো একটা ফোন হবে আপনাদের জন্য। এছাড়া আপনারা যদি নতুন মার্কেটে দেখেন, এর থেকে 10,000 টাকা কমে আপনি রিয়েলমি নিও 8-এর মতো ডিভাইসটা পাবেন, যেটাতে আপনি একটা পেরিস্কোপিক টেলিফটো লেন্স পাচ্ছেন, দারুণ ডিসপ্লে কোয়ালিটি পাচ্ছেন, দারুণ ইউনিক একটা ডিজাইন পাচ্ছেন। এছাড়া আপনারা যারা OnePlus লাভার আছে, তারা কিন্তু OnePlus-এর S6-এর মতো একটা পাওয়ারফুল ডিভাইস পেয়ে যাবেন, যেটাকে অলরাউন্ডার ডিভাইস বলা যায়। সেই সাথে আপনারা IQ Z11 টার্বোর মতো দারুণ ডিভাইস কিন্তু 50,000 টাকার আশেপাশে মার্কেটে পাচ্ছেন। তাহলে এখন কথা হচ্ছে, আপনি 65,000 টাকা দিয়ে আসলে এই অফিসিয়াল ডিভাইসের নামে কেন এই ফোনটা কিনবেন? এই ফোনের জাস্ট উপরের দিকে আমার কাছে মনে হচ্ছে খুব ভালো কিছু অফার করতেছে, বাট আপনি রিয়েল লাইফ আউটপুট যখনই দেখতে যাবেন, তখন আপনার কাছে মনে হবে 65,000 টাকা অনেক বেশি। সো আমার কাছে মেইনলি মনে হয় এই ফোনের প্রাইস 45,000 টাকার আশেপাশে রাখতে পারলে সব থেকে বেটার হতো, যেটা আসলে বর্তমানে কম্পোনেন্টের প্রাইস বাড়ার কারণে কোম্পানি যেটা ক্লেম করছে তারা রাখতে পারতেছে না, যে কারণে ফোনের প্রাইস কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। সো এই ছিল অনার 600 নিয়ে আসলে আমার আলোচনা। এই ফোনটা আসলেই কোনোভাবে 65,000 টাকা দিয়ে নেওয়ার মতো ফোন না। যারা আসলে এই ফোনটাকে এই বাজেটে নেওয়ার প্রচার করতেছে অফিসিয়াল হিসাবে, তাদেরকে আমি বলবো ভাই, যারা 65,000 টাকা দিয়ে ফোন কেনার মতো বাজেট রাখে, তারা অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দেখতে যাবে না। তারা কিন্তু এই বাজেটের মধ্যে অবশ্যই একটা অলরাউন্ডার ডিভাইস চাইবে এবং বেস্ট পারফরমেন্স ওলা ডিভাইস চাইবে। সো এই ছিল আজকের মতো। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু একটা ডিসিশন মেকিংয়ে যেতে পারবেন, আপনারা এই ফোনটা নেবেন কি না। আর আপনার কাছে যদি বাজেট কোনো ম্যাটার না হয়ে থাকে, তাহলে আপনারা নিঃসন্দেহে এই 600 ফোনটা নিয়ে নিতে পারেন। তবে এই ফোনটা কখনোই অনার 200-এর রিপ্লেসমেন্ট হবে না। অনার 200 সবসময় ইতিহাসের সেরা ফোন থাকবে, অর্থাৎ অনারের ফোনগুলোর মধ্যে সেরা বাজেট ডিভাইস থাকবে, বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এই ছিল আজকের মতো। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতেও ক্লিক করে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।